মাননীয় সদস্য জনাব আবু তাহের খান, বাউশালীপাড়া ৭। আপনার সময় ৩ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মহান ছায়া সংসদে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বড় দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, আজকে এমন একটি জায়গায় ছায়া সংসদটি উত্থাপন করতে আসছি মাননীয় স্পিকার। আমার পিছনে যে জায়গাটি দেখতেছেন না, এটি কোনো সাধারণ জায়গা নয় মাননীয় স্পিকার, এটি কোনো খেলার স্টেডিয়াম নয় মাননীয় স্পিকার। এবং আপনার পিছনে যে সাদা জায়গাটুকু দেখতেছেন, এটাও কোনো খেলার স্টেডিয়াম নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বড় দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, পিছনে যে জায়গাটি দেখতেছেন এটা কোনো খেলার স্টেডিয়াম নয় মাননীয় স্পিকার। এটার নিচে এই গ্রামের হাজারো কৃষকের আর্তনাদ, হাজারো কৃষকের বুক ভরা কান্না, হাজারো কৃষকের কোটি টাকার স্বপ্ন মাননীয় স্পিকার আজকে এই পানির তলে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনারা দিনরাত 24 ঘন্টায় সংসদের মধ্যে কি ঝগড়াঝাটি, কে বড় হবেন, কে ছোট হবেন, কে কি করবেন, এগুলি নিয়ে সর্বক্ষণ মাননীয় স্পিকার আপনারা ব্যস্ত। কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে এসে একটু গ্রামের মানুষের দিকে তাকান মাননীয় স্পিকার। এই গ্রামের অসহায় কৃষকের মুখটার দিকে একটু তাকান মাননীয় স্পিকার, তারা আজকে কি অবস্থায় আছে। মাননীয় স্পিকার, হাজার হাজার কৃষক আমার গ্রামের আজকে বুক ভরা কান্না জড়িত কণ্ঠে ঘরে বসে মাননীয় স্পিকার, অনেক কৃষক এই হার্ট ফেল করেছে মাননীয় স্পিকার। আজকে এখানে কৃষকের স্বপ্নগুলো পানির নিচে তলিয়ে গেছে। একটা জিনিস মাননীয় স্পিকার আপনাকে একটু দেখাতে চাই। আপনি মনে করবেন আমরা মনে হয় এটা ভুয়া ভিডিও তৈরি করতেছি, না মাননীয় স্পিকার। আমাদের এই করুণ কণ্ঠ যেন আপনার কান পর্যন্ত যায়, সেটার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা মাননীয় স্পিকার। আমি একটু দেখাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে একটি জিনিস দেখাতে চাই। এই জিনিসগুলো কি দেখছেন, এটি কি চিনেন আপনি? এগুলো কি চিনেন আপনি মাননীয় স্পিকার? এগুলি আপনি বলবেন দান, দেখেন কালো হয়ে গেছে। এগুলো আপনি বলবেন দান, কিন্তু এগুলো দান নয় মাননীয় স্পিকার। এগুলো আমাদের গ্রামের কৃষকের এক একটা কোটি টাকার স্বপ্ন মাননীয় স্পিকার। এগুলো দান নয়, আমরা এগুলো স্বপ্ন মনে করি মাননীয় স্পিকার। আজকে দিনকে রাত, রাতকে দিন করে এখানে সম্পূর্ণ টাকা খরচ করে মাননীয় স্পিকার এখানে ধান লাগিয়েছে মাননীয় স্পিকার। এখানে আজকে হাজার হাজার বিঘার জমি আজকে পানির নিচে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। কিন্তু এর কারণটা কি ছিল এর কারণ মাননীয় স্পিকার, এটা আমরা আপনাকে জানাতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের যে আমাদের এই বিলের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, এই নদীটি যদি আপনি শুকনা সিজনে আসতেন তাহলে আপনাকে দেখাইতাম মাননীয় স্পিকার। ফসলের জমি আর নদী, কোনটা ফসলের জমি কোনটা নদী সেটা বুঝার কোনো মাননীয় স্পিকার এখানে কোনো চিনার কোনো উপায় নেই মাননীয় স্পিকার। একদম সমান হয়ে গেছে মাননীয় স্পিকার। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমাদের এই নদীগুলো যেন অতি শীঘ্রই খনন করে দেওয়া হয় মাননীয় স্পিকার। আপনারা সবসময় সংসদে বসে আলাপ করতেছেন, আজকে খনন করবেন, কালকে খনন করবেন, কিন্তু এটা কখন কোন সময় খনন করবেন জানি না মাননীয় স্পিকার। আজকে যদি এটা নদীটা যদি খনন করা থাকতো তাহলে এই পানিবন্দী আমরা হইতো না। এই কোটি টাকার স্বপ্ন কৃষকের আজকে পানির নিচে তলিয়ে যাইতো না মাননীয় স্পিকার। স্পিকার, এই নদীগুলো যদি আপনারা খনন করে দিতেন তাহলে আজকের এই কৃষকের এত দুর্দশা হইতো না মাননীয় স্পিকার। আপনি একটা জিনিস যদি আপনারা সংসদ থেকে বেরিয়ে এসে যদি মাননীয় স্পিকার একবার যদি দেখতেন, কৃষকের বুক ফাটা কান্না আর্তনাদ গুলো যদি দেখতেন, তাহলে আপনিও মাননীয় স্পিকার চোখের পানি ধরে রাখতে পারতেন না। আজকে এই গলা পানিতে দাঁড়িয়ে আজকে আমার বড় দুঃখের বিষয়, আমার স্বপ্নগুলো নিয়ে কথা বলতে হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি যদি এই কৃষকের কান্নাগুলো দেখেন তাহলে আপনিও ধরে রাখতে পারবেন না আপনার চোখের পানি। এই কৃষকের আর্তনাদ আর করুণ কান্নায় জর্জরিত এই আকাশ বাতাস ভারী হয়ে গেছে আজকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা জিনিস আপনি মনে করবেন এটা হয়তো আমি এখানে কোনো একটা কিছু করেছি, আপনাকে কোন জায়গা থেকে আমি এনে দেখাবো মাননীয় স্পিকার। কোন জায়গা থেকে মাননীয় স্পিকার আপনাকে এনে দেখাতে হবে, আপনি দেখাইলে আপনি বিশ্বাস করবেন। মাননীয় স্পিকার, কোন জায়গাটাতে এনে কেটে দেখাবো আপনাকে, আপনি বিশ্বাস করবেন যে আমার স্বপ্নগুলো আজকে পানির নিচে কেন তলিয়ে গেছে। দেখেন তো মাননীয় স্পিকার, আজকে 3 দিন যাবত পানির নিচে আমার এই কৃষকের স্বপ্নগুলো এই যে কালো হয়ে গেছে মাননীয় স্পিকার, এটি কি আমি খেতে পারবো? আর কয়দিন পানির নিচে থাকলে আমি এটার স্বপ্ন, আমার স্বপ্নগুলো আমি ফিরিয়ে পাবো? কোনোভাবেই সম্ভব নয় মাননীয় স্পিকার। আমার স্বপ্ন আমার চলে গেছে মাননীয় স্পিকার। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাকে বলতে হয় মাননীয় স্পিকার, এই একটা স্বপ্ন বিক্রি করে মাননীয় স্পিকার
আমার মায়ের সারা বছরের ওষুধ হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই স্বপ্ন বিক্রি করে আমার বাবার জন্য আমি জামা কিনে আনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই স্বপ্ন বিক্রি করে আমার বাচ্চার স্কুলে পড়ার জন্য একটা কলম কিনে আনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই স্বপ্ন বিক্রি করে এই টাকা দিয়ে আমার গ্রামের মসজিদের ইমাম সাহেবের বেতন হয় মাননীয় স্পিকার। আপনাকে কি বলবো, আজকে এই স্বপ্নগুলো পানির নিচে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। আমি কি কে বাঁচবো? আপনি বলবেন এখন আমাকে কার্ড দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে করজোরে অনুরোধ করব, আমার কার্ডের কোনো প্রয়োজন নাই। মাননীয় স্পিকার, এখানে হাজার হাজার বিঘা জমি আজকে পানির নিচে তলিয়ে গেছে। আপনারা একজন মানুষকে, একজন সংসদ সদস্যকেও, একজন মানুষকেও আজকে সংসদে শুনতে পেলাম না গ্রামের কৃষকদের নিয়ে কথা বলতে। মাননীয় স্পিকার, আমরা আজকে এই ছায়া সংসদ এই পানির মধ্যে এনে আজকে উত্থাপন করছি মাননীয় স্পিকার। আমি বলবো আমার কোনো কার্ডের প্রয়োজন নাই, করজোরে অনুরোধ করছি মাননীয় স্পিকার, আমাকে ভর্তুকি দেন, আমাকে ভর্তুকি দেওয়া হোক এবং সেই ভর্তুকিগুলো যেন আপনারা সরজমিনে এসে মাঠ পর্যবেক্ষণ করে তারপরে আমার কৃষকের হাতে আমার ভর্তুকিগুলি আমাকে পৌঁছায় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি কি জানেন আজকে একটা গল্পের কথা মনে হয়ে যায় মাননীয় স্পিকার, আপনি কৃষকের মর্মটা কি বুঝবেন? আমরা ছোট সময় একটা গল্প পড়েছিলাম, আপনি পড়েছেন কিনা আমি জানি না মাননীয় স্পিকার। কুনুবেং এবং টুনটুনি পাখির একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম, শনিবারে জ্বর হবে সেটা কুনুবেং বলেছিল, আর টুনটুনি পাখি ভয়ে দৌড়াদৌড়ি চুরাচুরি করছিল। সেদিন সেই মগডালে বসে রংরাং পাখি হাওয়া খাচ্ছিল, রংরাং পাখির বুকের ভিতরে টুনটুনি পাখি ঢুকে গেছিল মাননীয় স্পিকার। রংরাং পাখির চিৎকারে তখন এই গাছের নিচে একটা হরিণ শুয়েছিল মাননীয় স্পিকার। এই হরিণ ভয়ে দিছে বউ দৌড়, তখন দৌড় দিছে হরিণ, হরিণের পায়ের খুঁড়া লেগে সাপের লেজ কেটে যায়, সাপ রেগে মেগে আগুন হয়ে পিঁপড়ার বাসা ভেঙে দেয়, আর সেই পিঁপড়া গিয়ে রেগে হাতির কানে কামড় দেয়, হাতি রেগে মেগে গিয়ে বুড়ির ধান খেয়ে ফেলে মাননীয় স্পিকার। সেই বুড়ি গিয়ে রাজার কাছে বিচার দেয়। তখন একে একে যখন সবাইকে ডাকা হয়েছিল তখন সাপকে জিজ্ঞেস করেছিল রাজা মশাই যে তুমি কেন পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছিলে? তখন সেদিন সাপ বলেছিল, রাজা মশাই আপনার তো লেজ নেই, লেজের ব্যথা বুঝবেন কি করে? মাননীয় স্পিকার, আপনি তো কৃষক না, আপনারা তো শহরে থাকেন, উঁচু উঁচু বিল্ডিং এ থাকেন, আপনারা কৃষকের মর্মটা আজকে বুঝবেন কি করে? মাননীয় স্পিকার, আমরা যে কতটুকু কষ্টে আছি, কতটুকু আর্তনাদ, কতটুকু বুক ভরা হাহাকার নিয়ে আজকে বেঁচে আছি মাননীয় স্পিকার, আমি কি খেয়ে বাঁচবো আগামী দিনগুলিতে? মাননীয় স্পিকার, এই স্বপ্নগুলো বিক্রি করে আমরা কৃষকরা সারা বছর বাজার ঘাট করে সবার ওষুধ পাতি, কাপড় চোপড়, লেখাপড়া, এইটার উপরে আমরা নির্ভরশীল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি বলতে চাই আমাদেরকে ভর্তুকি দেওয়া হোক। 10% জায়গা চাষ করতে কত টাকা খরচ হয় মাননীয় স্পিকার আপনি জানেন? এখানে কি কি লাগাইতে হয়? এই ধানের বীজগুলো কিনতে হয়েছে, চারা পালতে হয়েছে, এই চারাগুলো আবার চাষ করার জন্য এই চাষের জমি রেডি করতে হয়েছে, এখানে চাষ করতে হয়েছে, পানি খরচ দিতে হয়েছে, সার দিতে হয়েছে মাননীয় স্পিকার। 700-800 টাকা বেতনের কামলা নিয়ে এটা লাগানো হয়েছে। শেষ মুহূর্তে আমি যখন আমার স্বপ্ন করে উঠাবো তখন পানি নিয়ে গেছে মাননীয় স্পিকার। কি বলবো, আমার এই পানি যে যার মোটর থেকে পানি দিয়েছি সে কি মানবে? টাকা না দিলে মানবে মাননীয় স্পিকার? যার মেশিন দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করেছি তাকে টাকা না দিলে মানবে? আমি যদি বলি পানি নিয়ে গেছে আমি তো দিতে পারবো না, এটা কি মানবে কোনো সময়? সারের দোকান থেকে বাকি এনে সার দিয়েছি, সারের দোকানদার কি মানবে মাননীয় স্পিকার টাকা না দিলে? তাহলে আমাকে ভর্তুকি না দিলে আমি কিভাবে বেঁচে থাকবো মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই জায়গাটার নাম যদি আপনাকে বলতে হয়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার 4 নং মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া বিল এটা মাননীয় স্পিকার। এখানে দেখতেছেন হাজার হাজার বিঘা জমি আজকে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। এটার পক্ষে কথা বলার মতো মানুষ কেউ নাই। এই হাজার হাজার কৃষকের আর্তনাদের কথা ভেবে মাননীয় স্পিকার আজকে আমি কৃষকের সন্তান হয়ে আজকে আপনাদের কাছে এই ছায়া সংসদের মাধ্যমে আপনার কাছে এটি তুলে ধরলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই স্লোগানটি আমরা জানতে চাই না, আমরা শিখতেও চাই না, বুঝতেও চাই না মাননীয় স্পিকার। আমরা জানতে চাই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে মাননীয় স্পিকার। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কৃষক মরলে বাংলাদেশ কখনো উঠে দাঁড়াতে পারবে না মাননীয় স্পিকার, এটা মনে রাখবেন মাননীয় স্পিকার। আমি আর কিছু বলতে চাই না, এই গলা পানিতে দাঁড়িয়ে আমার শীতে কম্পন উঠে গেছে মাননীয় স্পিকার। আমার বলার মতো কিছুই নাই, দেখেন সদস্য কাঁপতাছে কম্পনে। এই গলা পানির মধ্যে এই পানিটা কতটুকু ঠান্ডা আপনি জানেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার কাছে করজোরে অনুরোধ করব, এই পানি যাওয়ার পরে যেন আমাদের এই নদীগুলো অতি শীঘ্রই যেন এই নদীগুলো খনন করে দেওয়া হয় মাননীয় স্পিকার। আপনাদের কাছে আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মাননীয় স্পিকার। আমাদেরকে যতটুকু ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার, এই ক্ষতিপূরণটা ভর্তুকি হিসেবে আমাদেরকে আপনারা
দিয়ে দিবেন মাননীয় স্পিকার, আমাদের সরজমিনে এসে আমাদের হাতে দিয়ে যাবেন। এবং পানি যাওয়ার পরে এই পানি নিষ্কাশনের জন্য মাননীয় স্পিকার যাতে কোনো সময় এই কৃষক মানুষগুলো যাতে এই বন্যার কবলিতে মানে এই পানির কবলে যাতে না পড়ে, এই পানি থেকে যাতে আমরা বাঁচতে পারি মাননীয় স্পিকার, এই নদীগুলো বিশেষ করে আমাদেরকে অতি শীঘ্রই আপনারা খনন করে দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। তারেক রহমান কি কৃষকদের রক্ষায় ব্যর্থ? কি করছে বিএনপি সরকার? আমাদের কৃষকদের সর্বনাশ হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ধান ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে অন্যান্য ফসল। শুধু বৃষ্টি না, উজান থেকে নেমে আসা ঢলের পানিও ভোগাচ্ছে খুব। নতুন বছরটা খুব কষ্টে যাবে বলে মন্তব্য করেছেন কৃষকেরাই। বিশেষ করে হাওড় অঞ্চলের অবস্থা খুবই নাজুক। সমস্যা কয়েক রকম। মাঠে যেসব ফসল এখন রয়ে গেছে সেগুলো পানিতে ডুবে আছে, যেগুলো কাটা হয়েছে সেগুলো শুকাচ্ছে না, মারাইও করা যাচ্ছে না। রোদে দেখা মিলছে মাঝে মাঝে, যেটুকু মিলছে সেটা যথেষ্ট নয়। গণমাধ্যমগুলো বলছে টানা কয়েকদিন বৃষ্টির পর মাঝে বৃহস্পতিবার রোদে দেখা মিলেছিল, কিন্তু শুক্রবার থেকে বৃষ্টিতে ও ঢলের পানিতে আবারও ফসলের ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন যেসব এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খুঁজে বের করে আগামী 3 মাস সহায়তা দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষতি যেহেতু চলমান, সহায়তা এখনই কেন দেওয়া হচ্ছে না? তাছাড়া এরকম বৃষ্টি ও ঢল হতে পারে এই বিবেচনায় কৃষি ও কৃষক বাঁচাতে সরকার আগে থেকে কেন ব্যবস্থা নিল না? কৃষকের জন্য আগাম সতর্ক বার্তা ও আবহাওয়ার তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা কেন করল না সরকার? ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিরা কৃষকের পাশে কেন নেই, এই প্রশ্ন উঠছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃষকের কাছ থেকে সরকার ন্যায্য দামে ধান কিনবে কি না? বৃষ্টিতে ভেজা বা আংশিক নষ্ট ধানও যদি সরকার কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনে নেয় তাহলে কৃষকরা বাঁচবেন? বিশ্লেষকদের আরো প্রশ্ন, সরকার কি অন্য আরো কোন রকম প্রস্তুতি নিয়েছে বা আদৌ নেবে? যেমন ফসল বীমার ব্যবস্থা কি শক্তিশালী করবে সরকার? অনেক দেশে বৃষ্টিতে বা বন্যায় ফসল নষ্ট হলে বীমা থেকে কৃষকরা ক্ষতিপূরণ পান। তাছাড়া ফসলের ক্ষেতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা খুবই গুরুত্বপূর্ণ। গ্রামাঞ্চলে খাল নালা খনন, জলাবদ্ধতা কমানো, এগুলো করলে জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। তাছাড়া জলবায়ু, বিশেষ করে অতিরিক্ত পানি সহ্য করতে পারে এরকম জাতের ধান চাষের চেষ্টা কি সরকার করে দেখবে বা চিন্তা ভাবনা করছে? কৃষি বিভাগের হিসাব অনুযায়ী শুক্রবার পর্যন্ত হাওরে 51% ধান কাটা হয়েছে। এবার সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বুধবার পর্যন্ত 1,13,811 হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি বিভাগের হিসাবে পানিতে তলিয়ে গেছে 13,079 হেক্টর জমির ধান এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 2,047 হেক্টর জমির ধান। এখানে একটা ঝামেলা আছে। বোরো ধানের আবাদ নিয়ে কৃষি বিভাগ যে তথ্য দিচ্ছে সেটার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন হাওর আন্দোলনের সদস্যরা। তারা বলছেন সুনামগঞ্জের এমন কোনো হাওর নেই যেখানে ফসলের ক্ষতি হয়নি। তাদের পর্যবেক্ষণ হচ্ছে 50,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। কিশোরগঞ্জে কেস স্টাডি ঘেটে দেখা যাক, সেখানেও টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে গিয়ে প্রায় 7,000 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। রোদ নেই বলে জমি থেকে কেটে আনা ধান শুকানো যাচ্ছে না। কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা এবার হাওর অঞ্চলে অন্তত 21,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড যে কথা বলছে সেটা নিয়ে কৃষকরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারছেন না। বোর্ড বলছে কিশোরগঞ্জের বেশিরভাগ নদ নদীর পানি কিছুটা বেড়েছে, তবে বিপদ সীমার নিচে আছে। ইটনা ধুনু বৌলাই নদ, করিমগঞ্জের চামড়া বন্দর এলাকার মগরা নদী, অষ্টগ্রামের কালনী নদী এবং ভৈরবের মেঘনা নদীতে কয়েক সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। কিছু এলাকায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কৃষকরা নিজেরাই বাঁধ কেটে দিচ্ছেন। নেত্রকোনাতেও একই আশঙ্কার চিত্র। ওই জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কলমাকান্দা, মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং মদন উপজেলার বিভিন্ন হাওরে 8,095 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। বেশ কিছু ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে। বৃষ্টি হচ্ছে হবিগঞ্জেও। জেলার সদর, আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই হাওরে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 5,600 হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে। মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা বলছেন পুরো এপ্রিল মাসে গড়ে 300 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা ছিল। সে জায়গায় মাত্র 3 দিনেই বৃষ্টি হয়েছে 266 মিলিমিটার। এই জেলার পানি নিষ্কাশন পাম্পের ডিজাইনটা ওভাবেই করা।
প্রতিদিন 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হলে নিষ্কাশনে কোনো সমস্যা হতো না। একসঙ্গে অনেক বৃষ্টি হওয়ার কারণে সমস্যা হয়েছে। যদি বৃষ্টি কম হয় অথবা না হয় তাহলে 4 থেকে 5 দিনের মধ্যে পানি কমানো সম্ভব হবে, অথচ সেটাই হচ্ছে না। যতটুকু পানি নিষ্কাশন হচ্ছে তার চেয়ে বেশি পানি আবার চলে আসছে বৃষ্টি ও ঢলের কারণে। কৃষকরা আফসোস করে বলছেন, আরো কয়েকদিন রোদ থাকলে সব দিক থেকে ভালো হতো, বাকি ফসল কাটা যেত এবং কাটা ফসলগুলো শুকানো এবং মারাইয়ের কাজও করে ফেলা যেত। সেটা না হওয়ায় ফসল নষ্ট হচ্ছে।